আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি মোহাম্মদ সিফাত আলম আপনাদের সাথে নতুন একটি ঘটনা শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে যিনি শেয়ার করেছেন তিনি আমার বেশ পরিচিত একজন। উনি বর্তমানে আমার প্রতিবেশী বলা যেতে পারে। আমি যখন চট্টগ্রাম থাকতাম তখন উনি আমাদের আশেপাশে একটা মেসে থাকতেন, সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। আমি তার ঘটনাটি সরাসরি তার ভাষায় বলার চেষ্টা করছি। বলছেন তিনি, ঘটনাটি যখন ঘটে তখন আমার বয়স ছিল 40-এর কোঠায়। শীতের সময়, ডিসেম্বর মাস। দুপুর দিকে হঠাৎ ব্রাঞ্চ ম্যানেজার স্যার আমাকে তার কেবিনে ডেকে পাঠালেন। আমি তখন ব্যাংকে চাকরি করি, যদিও লোন রিকভারি ডিপার্টমেন্টের কাজ আমার না, তবুও স্যারের ডাক। ভেতরে গিয়ে দেখি স্যার বেশ চিন্তিত মুখে বসে আছেন। তিনি আমাকে জানালেন আমাদের লোন রিকভারি ডিপার্টমেন্টের অফিসার নাইম সাহেব আজ অফিসে আসেননি। তার শরীরটা বেশ খারাপ, অথচ আজই একটা জরুরি রিকভারি ভিজিটে যাওয়ার কথা ছিল। স্যার একটা ফাইল এগিয়ে দিয়ে বললেন, গত বছর আমাদের ব্যাংক থেকে একটা ফ্যাক্টরি নামে বড় অঙ্কের লোন স্যাংশন হয়েছিল। সমস্যা হলো গত 3-4 মাস ধরে ওই লোনের কোনো ইন্টারেস্ট জমা পড়েনি। আমরা বারবার ফোন করেছি, চিঠি পাঠিয়েছি, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। আমাদের সন্দেহ হচ্ছে সেখানে হয়তো কোনো ঝামেলা আছে। নাইম আজ ওই ফ্যাক্টরিতে ভিজিট করতে যেত, অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল, কিন্তু ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এদিকে ফিনান্সিয়াল ইয়ার শেষ হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এই মুহূর্তে ভিজিটটা মিস হলে আমাদের অডিট রিপোর্টে বড় সমস্যা হতে পারে। তুমি কি একটু কষ্ট করে আজই গিয়ে খোঁজটা নিয়ে আসবে? স্যারের অনুরোধ ফেলার উপায় ছিল না। একে তো বসের অর্ডার, তার উপর ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর চাপ। না করলে নিজের পায়ে নিজেই কোড়াল মারা হবে। তাই কোনো দ্বিমত না করে আমি সরাসরি রাজি হয়ে গেলাম। আমি আমার কাজ শেষ করলাম, বিকেল 5টার দিকে ব্রাঞ্চ থেকে বের হলাম। হাতে সময় খুব কম, কোনো মতো একটা লোকাল বাস ধরে রওনা দিলাম। তখন ঘড়িতে সন্ধ্যা বাজতে 5 মিনিট বাকি। স্টেশনে নেমে বুঝলাম গন্তব্য এখনো অনেক দূরে। এখান থেকে আরো 40 কিলোমিটার মতো বাস জার্নি আছে, তারপর আবার হাঁটা পথ। দুপুরে লাঞ্চ করেছি সেই 2টোয়। কাজের চাপে বিকেল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি। খিদের চোটে পেট তখন মোচড় দিচ্ছে। স্টেশনের পাশেই একটা ছোট টং দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম। 1 প্লেট ডিম টোস্ট আর 1 কাপ ধোয়া ওঠা চা খেয়ে একটা সিগারেট ধরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটতে শুরু করলাম। বাসে উঠে জানালার পাশের সিটটা পেলাম না। মেজাজটা খারাপ হয়ে গেল। বসলাম মাঝখানে একটা সারিতে। আমার পাশে যিনি বসেছিলেন তিনি স্থানীয় এক ভদ্রলোক। ভদ্রলোকের বয়স 50-এর কাছাকাছি হবে। চোখে বেশ মোটা একটা চশমার ফ্রেম। কথায় কথায় জানলাম তিনি একটি প্রাইমারি স্কুলের শিক্ষক, এখানেরই। আমি তাকে ফ্যাক্টরির লোকেশনটা জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, বাস যেখানে আপনাকে নামাবে সেখান থেকে ফ্যাক্টরি পর্যন্ত পায়ে হেঁটে যেতে আরো প্রায় 20 মিনিট লাগবে। রাস্তাটা ভাই খুব একটা ভালো না, একটু সাবধানে যাবেন। বাস থেকে নামার পর ভদ্রলোক আমার সাথে বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন। তার হাব ভাবটা আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। তিনি বারবার আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিলেন যেন কিছু বলতে চান, কিন্তু সংকোচে বলতে পারছেন না। আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করলাম, ভাই সাহেব কিছু কি বলতে চান? কোনো সমস্যা? ভদ্রলোক ইতস্তত করে এদিক ওদিকে তাকালেন, তারপর গলা নামিয়ে বললেন, দেখুন আপনি বাইরের মানুষ তাই বলছি। এই ফ্যাক্টরিটা নিয়ে এলাকার অনেক কথা চালু আছে। কিছুদিন আগে ওখানে খুব বড় একটা ঝামেলা হয়েছিল। ফ্যাক্টরিটা 2 পার্টনার মিলে চালাতো, কিন্তু মাস কয়েক আগে কোনো একটা বিষয় নিয়ে 2 পার্টনারের মধ্যে ভয়াবহ ঝগড়া হয়। শুনেছি ঝগড়াটা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এদের মধ্যে একজন পার্টনারের অতীত রেকর্ড খুব একটা ভালো ছিল না। কয়েক বছর আগেও সে এলাকার কুখ্যাত সন্ত্রাসী ছিল। চাঁদাবাজি, মারামারি এসবই ছিল তার নিত্যদিনের কাজ। পরে ভোল পাল্টে ব্যবসায়ী সেজে বসেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই ঝগড়ার পর থেকে দ্বিতীয় পার্টনারকে আর কখনো দেখা যায়নি। সন্ত্রাসী পার্টনারটা বলে তার বন্ধু নাকি ব্যবসা ছেড়ে বিদেশে চলে গিয়েছে, কিন্তু গ্রামের মানুষের সন্দেহ অন্য জায়গায়। অনেকে বলে ওই রাতে ফ্যাক্টরির ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসছিল। ভদ্রলোকের কথা শুনে আমার বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল। একে তো অচেনা জায়গা, তারপর রাতও বাড়ছে। আমি ভাবলাম যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে ফিরতে হবে। বাস কন্ডাক্টরের কাছে আগেই জেনে নিয়েছিলাম ফেরার শেষ বাস কয়টার দিকে। সে জানিয়েছিল বাস 9:30টায়। ঘড়িতে তখন 8:10 হাতে খুব বেশি সময় নেই। আর দেরি না করে একটা ভ্যান ঠিক করলাম। 20 টাকার ভাড়ায় 15 মিনিটের রাস্তা 10 মিনিটে পার করে আমাকে ফ্যাক্টরির গেটে নামিয়ে দিল সে।
ফ্যাক্টরিটা বেশ নির্জন জায়গায়, চারপাশে বড় বড় গাছপালা, জনবসতি খুব একটা নেই। গেট দিয়ে ঢুকে ম্যানেজারের খোঁজ করলাম, মালিক নেই, তবে ম্যানেজার সাহেব ছিলেন। আমি আমার ভিজিটিং কার্ড দিয়ে ব্যাংকের লোনের ব্যাপারে কথা বললাম, কিন্তু অবাক করার বিষয় হলো ম্যানেজার সাহেব কোনো ঝামেলা করলেন না, উল্টো আমাকে বসিয়ে চা খাওয়ালেন এবং বকেয়া 3 মাসের কিস্তি পুরো টাকাটা ক্যাশ আকারে আমার হাতে বুঝিয়ে দিলেন। আমি তো মনে মনে হাফ ছেড়ে বাঁচলাম, ভেবেছিলাম না জানি কত ঝামেলা পোহাতে হবে, কিন্তু কাজটা এত সহজে হয়ে যাবে তা ভাবিনি। টাকাটা ব্যাগে ভরে রসিদ নিয়ে যখন ফ্যাক্টরি থেকে বের হলাম তখন রাত 9:15 বেজে গেছে। হাতে সময় খুব কম, 9:30 শেষের বাসটা ধরতেই হবে। ফিরতে পথে কোনো ভ্যান বা রিক্সা পেলাম না, অগত্যা পায়ে হেঁটেই বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। রাস্তাটা মাটির দুপাশে ঘন জঙ্গল আর বড় বড় গাছ, জনমানবহীন পথ। আমি দ্রুত পায়ে হাঁটছি। কিছু দূর আসার পর হঠাৎ করেই আবহাওয়া বদলাতে শুরু করলো। এতক্ষণ আকাশ পরিষ্কার ছিল, কিন্তু আচমকা কোথা থেকে কালো মেঘ এসে আকাশ ঢেকে ফেললো। সনসন করে বাতাস বইতে শুরু করলো। বাতাসের তোরে রাস্তার দুই পাশের গাছগুলো ডানে বায়ে দুলতে লাগলো। মনে হচ্ছে প্রকৃতি যেন এক অমঙ্গলের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ বিকট শব্দে বাজ পড়ল, আর সাথে সাথে রাস্তার ল্যাম্পপোস্টের আলোগুলো দপ করে নিভে গেল। লোডশেডিং। একে তো অমাবস্যার কাছাকাছি সময়, তার উপর এই জঙ্গল, চারপাশটা যেন নিকষ কালো অন্ধকারে ডুবে গেল। দূরে দু একটা ল্যাম্পপোস্ট টিম টিম করে জ্বলছিল, সেগুলো বাতাসের তোড়ে নিভে গেল। আমার কাছে টর্চ লাইট ছিল না, মোবাইলের ফ্ল্যাশ লাইটটাও খুব একটা শক্তিশালী না। সেই আবছা আলোয় আমি রাস্তার ঠাউরে এগোতে লাগলাম। হঠাৎ মনে হলো আমার পেছনে যেন কেউ হাঁটছে, খসখস শব্দ হচ্ছে। শুকনো পাতার উপর দিয়ে কেউ যেন ভারী পায়ে হেঁটে আসছে। আমি থমকে দাঁড়ালাম, পেছনের শব্দটাও থেমে গেছে। ঘাড় ঘুরিয়ে তাকালাম, কিন্তু অন্ধকারে কাউকে দেখতে পেলাম না, শুধু বাতাসে শো শো আওয়াজ আর গাছের পাতার একটা মর্মর ধ্বনি। মনের ভুল ভেবে আবার হাঁটতে শুরু করলাম, কিন্তু না, ভুল নয়, আবার সেই পায়ের শব্দ, এবং এবার মনে হলো শব্দটা আরো কাছে চলে এসেছে। আমি হাঁটার গতি বাড়ালাম, পেছনের শব্দটা তাল মিলিয়ে দ্রুত হলো। আমার ব্যাগে তখন ব্যাংকের কিস্তির অনেকগুলো টাকা। মাথায় চিন্তা এলো নির্ঘাত কোনো ছিনতাইকারী বা ডাকাত পিছু নিয়েছে, হয়তো ফ্যাক্টরিকেও খবর দিয়েছে যে আমি টাকা নিয়ে ফিরছি। এই ভেবে আমি ব্যাগটা বুকের সাথে শক্ত করে চেপে ধরলাম এবং প্রায় দৌড়ানোর মতো ভঙ্গিতে হাঁটতে লাগলাম। আরো কিছু দূর যাওয়ার পর হঠাৎ সামনের দিকে আমার চোখ আটকে গেল। মনে হলো আমার থেকে 20-30 হাত দূরের মাঝখানে, রাস্তার মাঝখানে কেউ একজন দাঁড়িয়ে আছে, অন্ধকারের মধ্যে একটা ছায়ার মতো অবয়ব। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এত জোরে বাতাস বইছে, অথচ ছায়াটা একদম স্থির। তার কাপড়ের কোনো অংশও নড়ছে না, সে নিজেও নড়ছে না, যেন মাটির সাথে সে গেঁথে আছে। আমার শরীরটা হিম হয়ে গেল, কিন্তু দাঁড়িয়ে থাকার উপায় নেই। শেষ বাসটা মিস করলে এই ভুতুরে জায়গায় সারা রাত আমাকে কাটাতে হবে। আমি সাহস সঞ্চয় করলাম, মনে মনে দোয়া ইউনুস পড়তে পড়তে আমি রাস্তার এক পাশ দিয়ে সন্তর্পণে এগোতে লাগলাম। আমার চোখ ওই ছায়াটার দিকে। আমি যখন ছায়াটার খুব কাছাকাছি পৌঁছে গেছি তখনই আবার আকাশ ছেড়ে বিকট শব্দে বাজ পড়ল। বৈদ্যুতিক সেই তীব্র ঝলকানি মুহূর্তের জন্য চারপাশ দিনের মতো আলোকিত করে দিল। আর সেই আলোয় আমি যে দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে মানুষ বলা চলে না। তার পরনে কাপড় ফালি ফালি হয়ে ছিঁড়ে আছে, তার সারা শরীরে দগদগে ঘা আর রক্তের দাগ, চামড়া পচে গেলে খসে গেলে যেরকম অবস্থা হয় ঠিক সেরকম। কিন্তু সবচেয়ে ভয়ানক দৃশ্য ছিল তার ঘাড়ে। লোকটার মাথাটা শরীর সাথে অস্বাভাবিকভাবে হেলেছিল, মনে হচ্ছে তার ঘাড় এক সাইড থেকে কাটা। আমি তাকাতে একটা ক্যাচ ক্যাচ শব্দ হলো, তার চোখের পলক আমার শরীর থেকে ছিন্ন ভিন্ন হয়ে ধপাস করে মাটিতে পড়ে গেলাম। আমার রক্ত পানি হয়ে গেল। আমি চিৎকার করতে লাগলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। আমি দেখলাম মাটিতে পড়ে থাকা গলাটা আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু ওই মুন্ডহীন দেহটা, তার ঘাড়ের কাটা অংশ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। সে আমাকে দিকে ধেয়ে আসছে, তার 2 হাত বাড়ানো, যেন আমাকে চাপটে ধরতে চাইছে। এবার আমি আর নিজেকে সামলাতে পারলাম না, জান প্রাণ নিয়ে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি কিছুই জানি না, শুধু জানি পালাতে হবে। এই বিভৎস দৃশ্য আর ওই পচা লাশের গন্ধ আমাকে পাগল করে দিচ্ছিল। অন্ধকারে কতবার যে হোঁচট খেলাম, কতবার যে কাটা ঝোপে আমার জামা কাপড় ছিঁড়ে গেল তার হিসাব নেই, কিন্তু আমি থামলাম না। আমার পেছনে সেই ভারী পায়ের আওয়াজ তখনও শোনা যাচ্ছে, থপ থপ থপ।
মনে হচ্ছে সেই মুন্ডহীন প্রেতাত্মা আমার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ সামনে তীব্র আলো দেখতে পেলাম, কোনো গাড়ির হেডলাইট। আমি হাত নেড়ে থামানোর চেষ্টা করলাম, কিন্তু গতি সামলাতে পারলাম না। সোজা গিয়ে গাড়িটার সামনে হুমড়ি খেয়ে পড়লাম। তারপর আর কিছুই মনে নেই আমার। জ্ঞান যখন ফিরল, আমি দেখি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, হাতে স্যালাইন চলছে। পাশে পুলিশের পোশাক পরা দুজন লোক দাঁড়িয়ে আছে। আমাকে চোখ মেলতে দেখে একজন এগিয়ে এলেন। জানলাম আমি যে গাড়িটার সামনে পড়েছিলাম সেটা ছিল পুলিশের টহল ভ্যান। ওনারাই আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন। পুলিশ অফিসার আমাকে জিজ্ঞাসা করলেন, এত রাতে এই রাস্তায় আপনি কি করছিলেন আর দৌড়াচ্ছিলেন বা কেন? আমি কাঁপা কাঁপা গলায় পুরো ঘটনাটা তাদের খুলে বললাম। ফ্যাক্টরি, লোন কালেকশন, লোডশেডিং আর সে মুন্ডহীন লাশ সব শুনে অফিসার দুজন একে অপরের দিকে তাকালেন। তাদের চোখে বিস্ময় নেই, বরং কেমন যেন একটা পরিচিত আতঙ্ক। বয়োজ্যেষ্ঠ হাবিলদার বললেন, ভাই আপনার কপাল খুব ভালো যে আমাদের গাড়িটা ওদিক দিয়ে তখন যাচ্ছিল। এই রাস্তাটা তো অভিশপ্ত। ফ্যাক্টরির ওই মালিক তার পার্টনারকে খুন করে এই জঙ্গলের এলাকাতেই কোথাও পুঁতে ফেলেছিল শোনা যায়, কিন্তু লাশটা আর কখনো পাওয়া যায়নি। গত কয়েক মাস ধরে সন্ধ্যার পরই ওই রাস্তা দিয়ে যারা যায় তারা অনেকেই বলেছে এক মুন্ডহীন মানুষকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছে তারা। অনেকে ভয় জ্ঞান হারিয়েছে, দু একজন তো হার্ট অ্যাটাক করে মারাও গেছে। আমরা খবর পেয়ে ওই এলাকায় টহল বাড়াতে গিয়েছিলাম। আমরা যখন আপনাকে পাই তখন আপনার পেছনে কেউ ছিল না। তবে তিনি একটু থামলেন, তারপর আবার বললেন, তবে আপনার পায়ের কাছে আমরা অদ্ভুত কিছু কাদার দাগ পেয়েছি, যা মানুষের পায়ের ছাপের মতো মোটেও ছিল না। আর বাতাসে একটা পচা মাংসের গন্ধ আমরাও পেয়েছিলাম। এসবের পর আমি আবার চাকরিতে ফিরি। ব্যাংক থেকে আমাকে পরে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল, কিন্তু সেই রাতের বিভীষিকা আমি আজও ভুলতে পারিনি। এখনো লোডশেডিং হলে বা নির্জন রাস্তায় হাঁটলে মনে হয় এই বুঝি পেছনে অন্ধকারের ভেতর থেকে কোনো মুন্ডহীন ছায়া আমার দিকে হাত বাড়িয়ে দেবে। প্রিয় লিসেনার্স, এই ছিল প্রথম ঘটনা। আমরা এখন দ্বিতীয় ঘটনার দিকে অগ্রসর হব। এই ঘটনাটিও আমাকে তিনি শেয়ার করেছেন, আমি তার ভাষাতেই বলছি। বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। শ্রাবণের অঝোর ধারা যেন থামার কোনো নামগন্ধ নেই। জানালার কাছে বৃষ্টির ছাট এসে এমনভাবে আছড়ে পড়ছে, মনে হচ্ছে কেউ যেন বাইরে থেকে কাঁচটা ভেঙে ভেতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঘরের ভেতরটা বেশ অন্ধকার। মাঝখানে রাখা একটা পুরনো সেগুন কাঠের টেবিল, উপরে জ্বলছে একটা মোমবাতি। সেই মোমবাতির শিখাটা বাতাসের ঝাপটায় বারবার কেঁপে কেঁপে উঠছে। আর সেই কাঁপুনি আমাদের চারজনের ছায়াকে দেয়ালে এমনভাবে নাড়াচ্ছে যেন ছায়াগুলো জীবন্ত হয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছে। নাসির চাচা নিজের চেয়ারে একটু নড়ে চড়ে বসলেন, তার কপালে চিন্তার ভাঁজ। তিনি নিচু গলায় প্রায় ফিস ফিস করে বললেন, তার মানে তুই বলতে চাইছিস ওই মুন্ডহীন অবয়বটা আসলে সেই খুন হওয়া পার্টনারের ছিল? প্রতিশোধ নেওয়ার জন্য সে জিন হয়ে ফিরে এসেছে? মহিব চাচা একটা দীর্ঘশ্বাস ফেললেন, তার হাতে ধোয়া ওঠা চায়ের কাপ। তিনি বললেন, হতে পারে। ইসলামে তো আছে মানুষ মারা গেলে তার আত্মা দুনিয়ায় ফেরে না, কিন্তু শয়তান বা বদ জিনরা মানুষের রূপ ধরে মানুষকে ভয় দেখায় বা ক্ষতি করে। বিশেষ করে যদি অপঘাতে মৃত্যু হয়, তবে শয়তান সেই সুযোগটাই নেয়। ওই জায়গাটা হয়তো কোনো খারাপ জিনের আচর ছিল, যে ওই লোকটার মৃত্যু সুযোগ নিয়ে ফিতনা সৃষ্টি করেছে। হঠাৎ আমাদের দিকে তাকিয়ে শফিক ভাই বললেন, ভাই সাহেব, আপনার ঘটনা তো একটু শুনলাম, এবার আমার কিছু কথা আছে। শফিক ভাই আমাদের মধ্যে সবচেয়ে চুপচাপ স্বভাবের মানুষ। তিনি সচরাচর গল্প বলেন না, আড্ডায় থাকলেও বেশিরভাগ সময় শ্রোতা হয়েই থাকেন। আজ তার মুখে আগ বাড়িয়ে তার ঘটনা শোনানোর কথা শুনে আমরা সবাই বেশ আগ্রহী হয়ে উঠলাম। আমি আর নাসির চাচা সবাই নড়ে চড়ে বসলাম। শফিক ভাই শুরু করতে যাবেন, ঠিক তখনই ঘরের কোণে জ্বলতে থাকা মোমবাতিটা কোনো বাতাস ছাড়াই দপ করে নিভে গেল। আমরা সবাই চমকে উঠলাম। বাইরে বৃষ্টির শব্দ আর মেঘের গর্জনের মধ্যে ঘরের হঠাৎ অন্ধকার এক অদ্ভুত আতঙ্কের সৃষ্টি করল। গগন চাচা পকেট থেকে লাইটার বের করে খসখস শব্দে আবার মোমবাতিটা জ্বালালেন, কিন্তু আলো জ্বালাতেই আমরা অবাক হয়ে গেলাম। শফিক ভাইয়ের চেয়ারটা ফাঁকা, তিনি সেখানে নেই। অথচ দরজা বা জানালা খোলার কোনো শব্দ আমরা পাইনি। ঘরটা খুব বড় নয়, পালানোর কোনো জায়গাও নেই, দরজায় খিল দেওয়া। নাসির চাচা ফিসফিস করে বললেন, শফিক, কোথায় কোথায় গেলে? বাথরুমে গেলে নাকি? আমি এদিক ওদিক তাকালাম, বললাম, কিন্তু দরজা খোলার তো কোনো শব্দ পেলাম না চাচা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম,
5-10 মিনিট, কিন্তু শফিক ভাই ফিরলেন না। মহিব চাচা বললেন, ও সবসময় এমন, হুট করে উধাও হয়ে যায়। হয়তো বারান্দায় গেছে সিগারেট খেতে, অন্য মানুষ তো, হয়তো আমরা খেয়াল করিনি কখন উঠে গেছে। বাদ দাও, ও ফিরে এসে বলবে। ততক্ষণ আমি একটা গল্প শুরু করি। এই গল্পটা সুন্দরবনের কাছাকাছি একটা গ্রামের। মহিব চাচা গলাটা একটু পরিষ্কার করে নিলেন। বাইরে তখন বিদ্যুৎ চমকাচ্ছে, সেই আলোর ঝলকানিতে মাঝে মাঝে ঘরের ভেতরটা আলোকিত হয়ে যাচ্ছে। তিনি শুরু করলেন তার ঘটনা। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে একটা গ্রাম আছে। জায়গাটা বাঘেরহাট আর খুলনা বর্ডার এলাকায়। সুন্দরবনে খুব কাছে হওয়ায় গ্রামটা যেমন সুন্দর তেমনি রহস্যময়। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালো জলে ভরা এক নদী, তার নাম কালী নদী। গ্রামের মানুষ বিশ্বাস করত এই নদীতে বাস করে 3 বোন। মানুষ তাদের নাম দিয়েছে কালী নদীর 3 পেতনি বা 3 বোন। তবে মুরব্বীরা বলেন ওগুলো পেতনি নয়, ওগুলো হলো ইবলিশের চেলা, শক্তিশালী খবিশ জিন। লোককথা আছে বহু বছর আগে এই গ্রামে এক বিধবা মায়ের 3 মেয়ে ছিল। তারা দেখতে ছিল পরীর মতো সুন্দর, কিন্তু গ্রামের কিছু লম্পট যোদ্ধার তাদের উপর কুনজর দেয়। নিজেদের ইজ্জত ও সম্ভ্রম বাঁচাতে 3 বোন এক অমাবস্যার রাতে একেবারে হাত ধরে কালী নদীর গভীর জলে ঝাঁপ দেয়। তাদের লাশ আর পাওয়া যায়নি। সেই থেকে গ্রামের মানুষ বিশ্বাস করে ওই 3 বোনের মৃত্যুর পর থেকে সেখানে খারাপ জিনের আসর রয়েছে। এই জিনেরা 3 বোনের রূপ ধরে মানুষকে ধোঁকা দেয়। তারা গ্রামের তথাকথিত রক্ষক, আবার কেউ তাদের অসম্মান করলে তারা হয়ে ওঠে ভয়ঙ্কর সংহারক। প্রতি বছর মাঘ মাসের অমাবস্যায় গ্রামের মানুষ নদীর ঘাটে একটা বিশেষ দোয়া ও শিরনি দেওয়ার আয়োজন করে। মাটির পাতিলে দুধ, কলা, চিড়ে আর গুড় মেখে নদীর পাড়ে রেখে আসা হয়। সাথে দেওয়া হয় সুগন্ধি আগরবাতি আর লবণ। নিয়ম হলো এই শিরনি দেওয়ার সময় কোনো কৃত্রিম আলো মানে টর্চ বা হ্যারিকেন নেওয়া যাবে না, আর কেউ উচ্চস্বরে কথা বলতে পারবে না। এটা কোনো রিচুয়াল নয়, বরং গ্রামের মানুষ মনে করে সদকা দিলে বালা মুসিবত দূর হয় আর জিনেরা হয়তো বা উৎপাত করবে না। মহিব চাচা একটু থামলেন, চায়ের কাপে একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন। গত বছর শীতের ছুটিতে ঢাকা থেকে লিফান নামের এক যুবক ওই গ্রামে তার খালার বাড়িতে বেড়াতে যায়। লিফানের বাড়ি সেই গ্রামেই ছিল। লিফান আধুনিক ছেলে, ঢাকায় বড় হয়েছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করত। ভূত, প্রেত, জিন, পরি এসব সে একেবারে বিশ্বাস করত না। সেগুলো কুসংস্কার বা গাইয়া গালগল্প বলে উড়িয়ে দিত। তার লজিক হলো বিজ্ঞান যা প্রমাণ করতে পারে না তার কোনো অস্তিত্ব নেই। সেদিন ছিল সেই মাঘী পূর্ণিমার রাত। গ্রামের সবাই প্রস্তুতি নিচ্ছিল ঘাটে শিরনি দেওয়ার। লিফানের খালা রহিমা খালা তাকে বারবার বারণ করেন, বলেন, বাবা লিফান, আজ রাতে নদীর দিকে যাস না, আজ খারাপ বাতাস বইছে, মুরব্বীরা নিষেধ করেছেন। রহিমা খালা খুব পরহেজগার মানুষ ছিলেন। তিনি জানেন গ্রামের ইতিহাস, কিন্তু লিফান তার কথা শোনে না। সে তো অ্যাডভেঞ্চার প্রিয়। সে ভাবল দেখেই আসি গ্রামের মানুষ অন্ধকারে কিসব পাগলামি করে। সে লুকিয়ে লুকিয়ে গ্রামের মুরব্বীদের পিছু নিল। তার পরনে ছিল জিন্স আর কালো জ্যাকেট, পায়ে ছিল দামি স্নিকার্স। নদীর ঘাটে তখন ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ ছিল না, তারাও মেঘের আড়ালে ঢাকা। সবাই নিঃশব্দে মাটির পাতিলগুলো নদীর পাড়ে রেখে মনে মনে দোয়া পড়ছিল। বাতাস ভারী হয়ে আছে লোবানের গন্ধে। নদীর জল স্থির, যেন কালো কাঁচের মতো। লিফান ঝোপের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। তার কাছে পুরো ব্যাপারটা হাস্যকর লাগলো। সে মনে মনে ভাবল, এই 21 শতাব্দীতে এসেও মানুষ খাবারের অপচয় করছে কিছু কাল্পনিক ভয়ের কারণে। হঠাৎ তার মনে হলো একটু মজা করা যাক। সে তার পকেট থেকে হাই পাওয়ারের রিচার্জেবল টর্চটা বের করলো এবং সোজা নদীর জলের উপরে ফেললো। তীব্র আলোয় নদীর কালো জল চকচক করে উঠল। সে আলোর ছটায় মনে হলো নদীর নিচ থেকে কিছু একটা নড়ে উঠল। গ্রামের মুরব্বীরা আতঙ্কে শিউরে উঠলেন। গ্রামের ইমাম সাহেব, যিনি দোয়া পড়ছিলেন, তিনি চমকে উঠে ফিসফিস করে বললেন, সর্বনাশ, কে আলো জ্বালালি? নিভা, শিগগির নিভা, ওরা রেগে যাবে। লিফান হাসতে হাসতে ঝোপ থেকে বেরিয়ে এলো। তার হাতে টর্চটা তখনও জ্বলছে। সে বলল, আরে ধুর হুজুর, আপনারা এই যুগে এসেও এসব বিশ্বাস করেন? ভূত বা জিন বলতে কিছুই নেই, এসব আপনাদের মনের ভুল। এই যে দেখেন আমি আলো ফেলছি, কই আপনার 3 বোন? কেউ তো এলো না। আর এই খাবারগুলো নষ্ট না করে গরিবদের দিলেও তো পারতেন। ইমাম সাহেব ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, বাবা, তুমি জানো তুমি কি করেছ? আলোটা নেভাও, এখান থেকে চলো। লিফান তার কথায় কান দিল না। সে অবজ্ঞার ভরে সামনে রাখা একটি মোমবাতির পাতিলে লাথি মারল। পাতিলটা গিয়ে নদীর জলে পড়ল। ঝপ করে একটা শব্দ হলো।
সাথে সাথে বাতাস যেন থমকে গেল। নদীর জল থেকে একটা অদ্ভুত বুদবুদ ওঠার মতো শব্দ হলো। মনে হলো জলের নিচ থেকে কেউ যেন একটা দীর্ঘশ্বাস ফেললো। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল, আর সেই বাতাসে একটা পচা গন্ধ ভেসে এলো, যেন 1000 বছরের পুরনো পচা লাশ আর শ্যাওলার গন্ধ। মুরব্বীরা আর এক মুহূর্ত দেরি করলেন না। তারা বুঝলেন বিপদ আসন্ন। তারা লিফানকে একরকম জোর করে টেনে হিচড়ে গ্রামে ফিরিয়ে নিয়ে গেলেন। লিফান তখনও হাসছিল। তার কাছে এটা ছিল মুরব্বীদের অযথা ভয়। বাড়িতে ফিরে রহিমা খালা সব শুনে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি জায়নামাজে বসে কাঁদতে কাঁদতে বললেন, তুই এটা কি করলি লিফান? তুই ওদের অসম্মান করেছিস। ভদ্রজিনেরা তোকে ছাড়বে না, ওরা খুব প্রতিশোধ পরায়ণ হয় রে। লিফান সোফায় গা এলিয়ে বসে বলল, খালা তুমি বেশি চিন্তা করো না, কিচ্ছু হবে না। চলো রাতে ভালো করে খাসির মাংস দিয়ে ভাত খাবো, খিদে পেয়েছে আমার। সে রাতে লিফান বেশ তৃপ্তি করেই খেলো, কিন্তু সেই রাতে লিফানের শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। রাত তখন গভীর, গ্রামের সবাই ঘুমিয়ে পড়েছে। বাইরে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে না। এক অদ্ভুত নিস্তব্ধতা। মাঝরাতে হঠাৎ লিফানের ঘুম ভেঙে গেল। তার মনে হলো ঘরের ভেতরে কেউ হাঁটছে। ঘরের মেঝে কাঠের তৈরি, তার হাঁটার শব্দটা স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু শব্দটা সাধারণ মানুষের হাঁটার মতো নয়। মনে হচ্ছে ভেজা পায়ে কেউ হাঁটছে, আর তার সাথে ঝমঝম করে নূপুরের আওয়াজ। লিফান ধর্মর করে উঠে বসলো। তার বুক ধড়ফড় করছে। সে ভাবলো মনের ভুল হয়তো। সে লাইট জ্বালাতে সুইচ টিপলো, কিন্তু লাইট জ্বলল না। লোডশেডিং চলছে। জানালার বাইরে চাঁদের আবছা আলোও নেই, কিন্তু ঘরের ভিতরে এক অদ্ভুত নীলাভ জুটি। সেই আবছা আলো এসে দেখলো তার বিছানার পায়ের কাছে 3 জন নারী দাঁড়িয়ে আছে। তাদের পরনে ছিল সাদা শাড়ি, কিন্তু শাড়িগুলো ভিজে চুপ চুপ করছে। সেখান থেকে টপ টপ করে পানি পড়ছে মেঝের ওপর। তাদের লম্বা কালো চুলগুলো মুখের উপরে এমন ভাবে ছড়ানো যে তাদের চেহারাও দেখা যাচ্ছে না। ঘরের তাপমাত্রা হঠাৎ করে হিমাঙ্কের নিচে নেমে যেতে লাগলো। লিফানের মনে হলো তার হাড় পর্যন্ত জমে গেছে। লিফানের গলা শুকিয়ে কাঠ। সে চিৎকার করতে চাইল, খালা বাঁচাও, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। বোবায় ধরা মানুষের মতো সে শুধু ফেলফেল করে তাকিয়ে রইল। তার হাত পা অবশ হয়ে গেছে, সে নড়তেও পারছে না। একেই বলে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা, কিন্তু লিফান বুঝতে পারছিল এটা কোনো রোগ নয়। ওই 3 জন নারী ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের শরীর থেকে পচা নদীর পাক আর শ্যাওলার গন্ধ আসছে। সেই গন্ধে লিফানের বমি আসার উপক্রম হলো। হঠাৎ মাঝখানের নারীটি তার চুলের আড়াল থেকে মুখটা একটু বের করলো, কিন্তু সেখানে কোনো চামড়া ছিল না, ছিল শুধু পচে যাওয়া মাংস আর হাড়। সে তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমাদের খাবারে লাথি মেরেছিস, আমাদের অসম্মান করেছিস, এখন তোর পালা, আমাদের সাথে চল। লিফান জ্ঞান হারালো। পরদিন সকালে তার যখন জ্ঞান ফিরল, তখন তার শরীরে তীব্র জ্বর। গা পুড়ে যাচ্ছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, আর সারা গায়ে কাদা মাখানো। অথচ সে ঘর থেকে বাইরে বেরই হয়নি। ঘরের মেঝেতে কাদার দাগ। রহিমা খালা অবস্থা দেখে স্থানীয় মসজিদের বড় হুজুরকে ডেকে আনলেন। হুজুর লিফানের অবস্থা দেখে গম্ভীর হয়ে গেলেন। তিনি লিফানের চোখের দিকে তাকিয়ে সূরা ফালাক আর সূরা নাস পাঠ করলেন, কিন্তু লিফান ছটফট করতে লাগলো, যেন কোরআনের আয়াতগুলো তার শরীরে আগুনের মতো লাগছে। হুজুর দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওকে শক্তিশালী ইফরিত জিন আছর করেছে। নদীর ওই 3 বনরূপী জিনরা ওর উপর ক্ষুব্ধ ও বড় অন্যায় করেছে। এর কাফফারা আদায় করতে হবে, নইলে ওকে বাঁচানো যাবে না। ডাক্তারি চিকিৎসায়ও কাজ হবে না। লিফানের বাবা মা ঢাকা থেকে ফোন করেছেন, কিন্তু রহিমা খালা তাদের কিছু জানাতে সাহস পাচ্ছেন না। লিফান তখন ভয় এতটাই দুর্বল হয়ে পড়েছে যে সে যে কোনো কিছু করতে রাজি। তাই সেই বিজ্ঞান মনস্ক ব্যক্তি, সেই দম্ভ, তার সবকিছু চূর্ণ হয়ে গেল। হুজুর বললেন, আজ রাতেই ওকে নদীর ঘাটে যেতে হবে, একা। সাথে করে নিয়ে যেতে হবে কাঁচা দুধ আর আতর। ওকে নিজেই ক্ষমা চাইতে হবে। যদি ওরা দয়া করে তবেই ও বাঁচবে। তবে মনে রাখবি লিফান, নদীর জলে নামবি না, খবরদার। শুধু পাড়ে দাঁড়িয়ে ক্ষমা চাইবি, আর আমি এখান থেকে দোয়া পড়ব। সেদিন রাতে লিফান কাঁপতে কাঁপতে নদীর ঘাটে গেল। তার শরীরে জ্বর, পা চলছে না, হাতে দুধের বাটি। চারপাশ বেশ নিস্তব্ধ। গ্রামের কেউ আজ ঘরের বাইরে বের হয়নি। লিফান নদীর পাড়ে গিয়ে দাঁড়ালো। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে মাফ করে দিন,
আমি ভুল করেছি, আমি আর কখনো এমন করব না, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিন। সে দুধের বাটিটা মাটিতে রাখতে যাবে, ঠিক তখনই সে শুনল এক পরিচিত কণ্ঠস্বর, তার মায়ের গলা, একদম স্পষ্ট। লিফান, বাবা লিফান, তুই এসেছিস। লিফান চমকে উঠল, তার মা তো ঢাকায়, এখানে তিনি কিভাবে আসবেন? সে তাকালো নদীর দিকে, দেখলো জলের ওপর আবছা কুয়াশার মধ্যে তার মায়ের মতো কেউ একজন দাঁড়িয়ে তাকে হাতছানি দিয়ে ডাকছে। মায়ের পরনে সেই শাড়িটা যেন তিনি গত ঈদে কিনেছিলেন। আয় বাবা, আমার কাছে আয়, ওরা আমাকে আটকে রেখেছে, তুই এসে আমাকে নিয়ে যা, আমি খুব কষ্টে আছি রে বাবা। লিফানের যুক্তি বুদ্ধি তখন লোপ পেয়েছে। জ্বরের ঘোরে আর মায়ের ডাকে সে ভুলে গেল হুজুরের সতর্কবাণী। শয়তান এভাবেই মানুষকে ধোঁকা দেয়, তার দুর্বল জায়গায় আঘাত করে। সে মা বলে চিৎকার করে পানির দিকে পা বাড়ালো। সে ভাবল তার মা সত্যিই হয়তো বা কোনো বিপদে আছে। সে এক পা দুপা করে পানির কাছে গেল, কিন্তু যেই না প্রথম পা নদীর পানিতে ভিজল, অমনি মাটিটা যেন জ্যান্ত হয়ে উঠল। সাধারণ কাদা নয়, মনে হলো হাজার হাজার কালো হাত মাটি ফুঁড়ে বের হয়ে তার পা দুটো চাপটে ধরল। লিফান চিৎকার করে ওঠার আগেই সেই হাতগুলো তাকে নিচের দিকে টানতে শুরু করলো। সে দেখল পানির উপর দাঁড়িয়ে থাকা ওই অবয়বটা তার মায়ের নয়। কুয়াশা সরে যেতেই বেরিয়ে এলো সেই বিভৎস দৃশ্য। তিনটি কঙ্কালসার নারী মূর্তি, তাদের কোটরে চোখ নেই, আছে শুধু জ্বলন্ত অঙ্গার। তাদের মুখের চামড়া ঝুলে আছে, তারা খিলখিল করে হাসছে। সেই হাসি কোনো মানুষের নয়, যেন নরকের উল্লাস। সেই হাসির শব্দে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে উঠল। লিফান নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু কাদা তাকে চুম্বকের মতো টেনে ধরেছিল। অদ্ভুত ব্যাপার হলো, সে পানিতে ডুবছিল না, সে শুকনো মাটিতেই তলিয়ে যাচ্ছিল। প্রথমে হাঁটু, তারপর কোমর। সে দুই হাত দিয়ে পাড়ের ঘাস আঁকড়ে ধরার চেষ্টা করলো, নখ দিয়ে মাটি খামছে ধরলো, কিন্তু মাটির নিচ থেকে এক অদৃশ্য শক্তি তাকে হ্যাচকা টানে আরো গভীরে নিয়ে গেল। তার বুক পর্যন্ত মাটিতে দেবে গেল। সে অনুভব করলো মাটির নিচে অসংখ্য ঠান্ডা পিচ্ছিল হাত তার শরীরকে খামছে ধরে আছে। তার হাড়গোড় মরমর করে ভাঙার শব্দ হলো। অসহ্য যন্ত্রণায় সে কোকিয়ে উঠল। শেষ মুহূর্তে সে আকাশের দিকে তাকালো। অমাবস্যার আকাশ, কিন্তু তার মনে হলো আকাশের চাঁদটা কালো হয়ে গেছে। তার মনে হলো আল্লাহর কথা। শেষ সময়ে মানুষের দম্ভ থাকে না। তার মুখ দিয়ে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তওবার সময় শেষ হয়ে গেলে আর কাজ হয় না। তিন বোন অট্টহাসির সাথে লিফানের মাথাটাও মাটির নিচে অদৃশ্য হয়ে গেল। কিছুক্ষণ পর লিফানকে ফিরে আসতে না দেখে হুজুর সেখানে যান এবং লিফানকে অজ্ঞান অবস্থায় মাটিতে প্রায় গেড়ে রাখা অবস্থায় সেখান থেকে উদ্ধার করেন। তাকে বাসায় নিয়ে আসা হয়। তার জ্ঞান ফিরলে সে হুজুরকে সবকিছু জানায়, কিন্তু এরপর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, ওই জায়গাটা একটা নতুন গাছের চারা গজিয়েছে, যেখানে লিফানকে প্রায় ঘেরে রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল। এক রাতের মধ্যেই গাছটার পাতাগুলো কেমন যেন লাল টাইপের, আর তার গা থেকে অনবরত রক্তের মতো আঠালো কষ ঝরছিল। হুজুর বললেন, এটা একটা অভিশপ্ত গাছ, এর কাছে কেউ যেও না। গ্রামের মানুষ ভয়ে আর কখনোই ওই গাছের কাছেও যায়নি। লিফানের বাবা মা ঢাকা থেকে এসে অনেক খোঁজাখুঁজি করলেন, কিন্তু তারা জানতেন না যে লিফান মারা গেছে। তারা যখন লিফানের খালার বাসায় গেলেন, তখন লিফানের খালা তাদেরকে সবকিছু খুলে বললেন। তারা কান্নায় ভেঙে পড়লেন। রহিমা খালা আজও বিলাপ করেন। তিনি এখনো মনে করেন লিফানের এই অবস্থার জন্য স্বয়ং তিনি দায়ী। তিনি যদি সেদিন লিফানকে আটকাতে পারতেন, তাহলে হয়তোবা এমন কিছু হতো না। আর গ্রামের লোকেরা বলে, অমাবস্যার রাতে কান পাতলে মাটির নিচ থেকে লিফানের গোঙানির শব্দ শোনা যায়। সে নাকি এখনো মাটির গভীরে ওই জিনদের হাতে বন্দী হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে। তার আর মুক্তি নেই। লিফানকে দাফন করার পরও বেশ কয়েকবার লিফানের কবরটা কেমন যেন ভাঙা অবস্থায় পাওয়া গিয়েছিল। মানুষজন পুনরায় যখন তার কবর আবার ঠিকঠাক করে, তারপর আবার দেখা যায় তার কবর ভাঙা। মনে হয় কোনো পশু বা হিংস্র কোনো জন্তু হয়তোবা তার কবর খুঁড়ে লাশ খাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এই অদ্ভুত ব্যাপারটা শুধুমাত্র লিফানের কবরের মধ্যেই হতো। আশেপাশে নতুন আরো যত কবর ছিল, কোনো কিছুর মধ্যেই এমন কোনো সমস্যা হতো না। এই ছিল ঘটনা।
তো প্রিয় লিসেনার্স, আজকে মোটামুটি 2টা ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ঘটনা দুটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে জানাবেন, আর ভালো না লাগলেও জানাবেন। আপনাদের ফিডব্যাকের মাধ্যমেই আমরা আমাদের ঘটনাগুলো আরো উন্নত করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা করে এবং আপনাদের সকলকে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সিফাত আলম। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং ভূত.com এর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আমি একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি মামা আর ভাগিনা। ভাগিনা মামার বাসায় বেড়াতে যায়। এটা হচ্ছে একটা বিল এলাকার ঘটনা, মানে নদী এলাকার। এই ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের একটা থানায়, মানে গ্রাম এলাকা আর কি। ভাগনা মামার বাসায় বেড়াতে যায়। যাওয়ার পরে ঠিক জানেন, যখন ভাগনারা মামার বাসায় বেড়াতে যায় মামিদের মানে নানিদের বাসায়, তখন কিন্তু মজা অন্যরকম হয়। ভাগনার বয়স ঠিক 18 থেকে 20 বছর। মামা ভাগিনার খুব ভালো সম্পর্ক, মানে খুব ভালো মিল। মামার বয়স হচ্ছে ঠিক 24 থেকে 25 বছর হবে। বন্ধুর মতোই মিশে। যখন যাই, ভাগনা যখন যায় তখন মামার সাথে বেশি থাকে। তো ওদের একটা অভ্যেস আছে, যখন মামা ভাগিনা এক জায়গায় হয় তখন ওরা রাতে মাছ মারতে বাইরে বের হয়। তখন তাদের মাকে বলে, মা আমি আজকে ভাগনাকে নিয়ে মাছ মারতে যাব। আর ভাগনাও অনেক জোরাজোরি করতেছে মাছ মারার জন্য। ওরা মাছ মারার জন্য কি কি করতে হবে, কি কিনতে হবে সবকিছু কিনে ফেলে দেয়। যেমন যে ফালের মতো, মানে কোস বাকে বলে, ওই কোস কিনে নিয়ে আসে 2টা। নিয়ে আসার পরে বাঁশে একটা লম্বা একটা বাঁশের সাথে লাগিয়ে দেয় আর কি। আর 2টা ব্যাগ নেয়, 2টা কোচ নেয় এবং 2টা লাইট নেয়। নেওয়ার পরে খালি পায়ে, মানে পায়ে কোনো স্যান্ডেল পরে না, একটা গরমের দিন হালকা মানে গেঞ্জি, পাতলা গেঞ্জি লুঙ্গি পরে চলে যায়। যাওয়ার পরে নদীর ধার দিয়ে যখন যায়, ঠিক জানবেন যখন নদীর ধারে একটু হালকা পানি মানে কমে যায় অথবা পানি বেশি হলেও সমস্যা নেই, লাইট দিয়ে মাছ কিন্তু ধারের দিকে চলে আসে। মানে একটু মানে পাড়ের ধার দিয়ে মাছগুলো চলে আসে। লাইট ধরলে, যখন লাইট ধরবেন তখন কিন্তু মাছ চেয়ে থাকে, তখন কিন্তু মাছ ধরতে পারে না, তখন ওই কোচ দিয়ে মাছটা ধরতে হয়। এরকম করে নদীর পাড়ে যায়, যেতে যেতে মাছ খুব কম পায়। এরকম করতে করতে ওরা অনেক দূরে চলে যায়। মামা ভাই না অনেক দূর চলে যায়। তো এই পর্যায়ে যখন ওরা মাছ একটু মানে পায় না, তখন বলতেছে আর একটু এগিয়ে গেলে মনে হয় মাছ পাবো। তখন মামা ভাগনা আর একটু আগে যায়, কিন্তু মামা একদিকে ভাগনা আরেক দিকে, এরকম এলোমেলো হয়ে গেছে। তখন মাছ মারতে 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 ভাগনা একটু মাছ ভালো পাচ্ছে। ভাগনা মামাকে বলে আমি মাছ ভালোই পাচ্ছি, কিন্তু মামা একটু কম পাচ্ছে ঠিকই। ভাগনা এরকম করে পর্যায়ে যাচ্ছে, যে জায়গায় যে যাচ্ছে ওই জায়গাতে প্রচুর পরিমাণে মাছ, মানে মাছ লাইট মারার পরে মাছ দেখে মাথা নষ্ট। মানে শৌল মাছ, মানে শিং মাছ, অনেক ধরনের মাছ সমানে মারতেছে। তখন তার মামাকে বলে, মামা এখানে প্রচুর মাছ পাচ্ছি। তখন মামা বলে, আমিও মোটামুটি পাচ্ছি, তুই ওখানে মার, আমি এখানে মারি, খুব মজাই। আর জানেন, ঠিক মাছ মারাটা অন্যরকম একটা নেশা, মজা ভালো পাচ্ছে। একসাথে ধরতেছে, মাছ ধরতে ধরতে ভাগনা চলে গেছে অনেক দূরে। যাওয়ার পরে ওখানে বিশাল বড় তালের গাছ ছিল। ওই তালের গাছের মানে ঠিক জানেন, তালের গাছের যখন ওই শিবা কিন্তু অনেক হয়, তখন ওই শিবার মধ্যে লাফ মারে চলে যায়। যাওয়ার পরে মাছ ধরতে থাকে। এরকম ধরতে ধরতে সময় যায়, আরো বেশি মাছ, মানে অনেক মাছ পাইছে। তখন মামাকে বলে, মামা তাহলে চলো আমরা চলে যাই আর কি আজকে। মামা চলে আসে বাসায়। আসার পরে মাছ বাসায় রাখে, সবাই খুশি হয়ে যায়। এই যে একটা নেশা মানে তৈরি হয়ে গেল মাছ ধরার, যেহেতু মাছ অনেক পাশে। তখন ভাগ্নে বলেছে, মামা কালকে আমি আবার যাবো। পরের দিন ঠিক আবার ওই রকম সময় ওরা চলে যায় ওই নদীর ধারে। কিন্তু ভাগ্নের তখন একটা টার্গেট ওই তালে গাছের ওখানে যাওয়া, মানে ওখানে প্রচুর ধরনের মাছ, প্রচুর মাছ পাওয়া যায়। তখন আবার মাছ ধরতে ধরতে ভাগ্নে চলে যায় ওখানে যাওয়ার পরে ওখানে প্রচুর মাছ পাইতে শুরু করে। আজকে আরো বেশি মাছ। আজকে মাছের মধ্যে একটা মাছ বের হয়েছে, মাছের চোখ মানে সবুজের মতো চোখ, এরকম সবুজ চোখ, এরকম অনেক কিন্তু বড় মাছ। তো মাছকে মারে, মাছের লাগে না, মাছের লাগে না। এরকম করতে করতে এক পর্যায়ে বলতেছে, মামা এখানে প্রচুর বড় মাছ আছে, কিন্তু মাছটা মারতে পারতেছি না। তখন ওর মামা জানে এই এলাকাটা ভালো না, মানে এলাকাটা একটু খারাপ। তখন বলতেছে, ভাগ্নে তুই চলে যাবো। কিন্তু ভাগ্নে আসতেছে না, যে ভাগ্নের মধ্যে লোভ ঢুকে গেছে মাছ মারার জন্য। ওই যে বড় মাছটা ধরবে,
পায় না মামা, মানে মামা এসে জোর করে ওকে নিয়ে যাওয়ার জন্য মানে জোরাজুরি করে, যেতে চায় না। এরকম করতে হঠাৎ করে তালে গাছটা কি যেন ধাম করে পড়ে। তখন ভাগ্নে ওখানে যায়, বলে মামা কি জানি পড়লো। তখন ওর মামা বলে এখানে থাকার দরকার নেই, তুই তাহলে চলে আয়। মানে একটু ইশারা পাচ্ছে মামা। মামা ঠিক জানে এই এলাকাটা ভালো না, কিন্তু ভাগ্নে সেটা জানে না। বলছে ভাগ্নে এখানে থাকা যাবে না, তুই চলে আয়। তো এরম বলতে দেখেন আমার গায়ের লোম শিংড়ে উঠছে, মানে শক্ত হয়ে গেছে ভয়ে। তারপরে ভাগ্নে আসতে চায় না এরকম করতে করতে ভাগ্নে এদের পায়ের কাছে ঠিক জানেন ওই বল সিস্টেম গোল একটা কি জানি ছিল ওখানে ঘাসের মতো, লাথি মারলে ওটা চলে যায়, উড়ে চলে যায়। যাওয়ার পরে ওখানে উড়ে যেতে নাই হয়ে যায়, ভাগ্নে দেখতে পাচ্ছে নাই হয়ে গেছে, কিছু গ্রাহ্য করেনি, ওখান থেকে চলে যাচ্ছে বাসায়। আসার পর মন খারাপ। তারপরের দিন যে মাছ মারতে যাবে, যে সময়টা আসছে আসার পরে ঘুম আসার পর স্বপ্নে দেখে ওই মাছটা আমি ধরতেছি ওই তালে গাছের ওখানে। ভাগ্নে মাছ ধরতে পারে না, এরকম সকালে হয়ে গেল। তখন বলতেছে মামা আমি স্বপ্নে মাছ দেখেছি। তখন ওর মামার মনের মধ্যে ভয় রয়ে গেল, কেন এটা মাছ হতে পারে না। তারপরে আস্তে আস্তে ওই ভাগনা মানে রোমান্টিক হয়ে যায়, মানে কি জানি করে কিছু বুঝতে পারে না। মানে এখানে ঠিক 2-3 দিন পরে চেঞ্জ হয়ে যায় ভাগনা। খালি বলে মাছ মারতে যাবো ওখানে যাবো, মাছ মারতে যাবো ওখানে যাবো, দিনে ওখানে যে বসে থাকে তালে গাছের ওখানে, মানে সন্ধ্যায় যায়, যে কোনো সময় যায়। কি হয়েছে এখানে কি এটা মাছের লোভ পাইছে। ওর মামা ভাবছে মাছের লোভ পাইছে, কিন্তু আসলে ওই মাছের জন্য ওখানে যায়নি। এরকম হওয়ার পরে এক পর্যায়ে যে ওর ভাগনাটা যখন বাসায় মানে ঘুমে আসে, প্রতিদিন স্বপ্নে ওই মাছ দেখতে পায়। এরকম করে হঠাৎ করে যখন ঠিক জানেন মধ্যরাতে যখন মানে ওয়াশরুমে যেতে হয়, আর গ্রাম এলাকায় কিন্তু বাহিরে ওয়াশরুম হয়। তো ওয়াশরুমে বের হওয়ার পর দেখে একটা সুন্দর একটা মেয়ে দাঁড়িয়ে আছে পরীর মতো। তখন ওর পাশে আছে একটা কালো একটা মানে ছায়ার মতো দাঁড়িয়ে আছে। তখন ওই মেয়েটা মানে একটা রূপ ধারণের মতো হয়ে যায়, যাওয়ার পর ওকে ডাকে। তখন ওই সুন্দরী মায়ের পরে চলে যায়, কিন্তু ওর পিছনে সাইডে একটা কালো একটা ভয়ানক আর কিছু দাঁড়িয়ে আছে, ওদের একটু ভয় করে। তখন ওর মামা বলে কি ভাগ্নে আসে না কেন? আগে যে দেখে ভাগ্নে চলে যাচ্ছে রাস্তা, মানে হেঁটে চলে যাচ্ছে, বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তখন ও হাত ধরে নিয়ে আসে, নিয়ে এসে বলে মামা ছেড়ে দাও, ওদের ওখানে কি যেন একটা মেয়ে আছে। ওদের ওখানে কোনো মেয়ে নেই। তার মামা বললো, ওখানে জোর করে ধরে নিয়ে আসে। তারপরের দিন থেকে মেয়ে দেখতে পাই, জিন দেখতে পাই। ওই জিন মানে ওই অবয়বটার চোখ রক্তের মতো লাল, ওই অবয়বটা দেখলে ওর ভাগ্নে অসুস্থ হয়ে পড়ে যায়, কিন্তু মেয়েটা দেখলে সুস্থ হয়ে যায়। মানে কিছু বোঝা যাচ্ছে না আর কি হবে। এর এক পর্যায়ে সন্ধ্যের দিকে ওই ভাগনাটা মানে উল্টা পাল্টা বলতে শুরু করে, মাথা ধোয়া মানে কান্না করে, এক মারতে যায় ওক মারতে যায়, বমি করে, মানে অদ্ভুত কিছু কাহিনী শুরু করে। যখন ওকে ধরতে যায় তখন প্রচুর তার শক্তি, এমন শক্তি নিয়ে ধরে মানে হয়তো মানুষকে মানে সিনেমার মতো ছুঁড়ে ফেলে দেবে, এরকম অবস্থা। তো এরকম অবস্থা পরে 10 মিনিট পর ঠিক আবার হাসতে থাকে, তুমি এসেছো, তোমায় আমি খুব ভালোবাসি, আসো, মানে মায়ায় পড়ে গেছে। এরকম করতে করতে যখন বুঝতে পারলো এটা কাহিনী অন্যরকম হয়ে গেছে, তখন ওকে একটি হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। সে হুজুর বলতেছে আসলে হয়েছে কি একে পরি ধরেছে আর কি, পরি ওকে রূপ ধরে মানে আসে, পরি ধরেছে। এরকম করার পরে তাই দেওয়ার পরে আসার পর 2 দিন ভালো থাকে, থাকার পরে 3 দিনের মাথায় তার ভাগ্নাকে খুঁজে পাওয়া যায় না। এই খুঁজে না পাওয়ার পরে খুঁজতে থাকে। এরকম ঠিক 1 দিন পরে দেখে ওর ভাগনা একটি কেমন করে পারবে সেটা বুঝতে পারে না, পাড়ার মানুষ ভরে যায়, চাই ধারদের লোক জমে আছে। তখন অনেক একটা বুদ্ধি করে ওকে ওখান থেকে নিয়ে আসে, কিন্তু একদিনের মধ্যে ওর শরীরটা ভেঙে গিয়েছে, শুকে গিয়েছে। তখন কি করবে কিছু বুঝতে পারে না, কান্না করে। ও তার ভাগ্নে আবার থাকা থেকে হাসে, বলে আমাকে কে যে নিয়ে গেছিল,
আর তার সাথে একটা ভয়ানক কিছু আছে, চোখ লাল রক্তের মতো, তাকে দেখলে ভয় লাগে, তাকে আমাকে শুধু মারতে আসে, কিন্তু ওই মেয়েটা ওকে আদর করার জন্য আসে। তো এরকম হওয়ার পরে তাকে একটা বড় একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর বলে, দোয়া দরুদ পরে চিকিৎসার জন্য বসে 1 ঘন্টা 2 ঘন্টা, ঠিক 3 ঘন্টা পর হুজুর বলে এই ছেলেকে একটি পরী দৃষ্টি আকর্ষণ করেছে, আর পরী দেখা দেয়, আর ওই জিনটা ওকে কষ্ট দেয়। কেন? ওই জিনটা পরীকে ভালোবাসে, আর পরী ভালোবাসে এই ছেলেকে। ওই পরী ওই জিনকে পছন্দ করে না, এই জন্য ওই জিন চাচ্ছে ছেলেকে মারতে, পরী চাচ্ছে ছেলেকে বাঁচাইতে। কি একটা পেছাদ পড়ে গেছে, কি করবে কিছু বুঝতে পারে না। তখন এরকম হতে হতে জিন যখন মারতে আসে, পরী তখন বাঁচাতে আসে। এরকম পর্যায়ে চলে গেছে। যাওয়ার পরে পরীর কাছ থেকে যখন দূরে নিয়ে যাবে, তখন জিনটা অটোমেটিক চলে যাবে, হুজুরের কথা। তাহলে পরী কি করতে হবে? মারতে হবে। কিন্তু পরীকে যখন মারবে তখন জিন কিন্তু বসে থাকবে না, জিন কিন্তু রেগে যাবে। কেন? জিন ওই পরীকে ভালোবাসে। এটা প্যাচ হয়ে গেছে। তখন হুজুর বলে, এখন কি করব, কিছু বুঝতে পারতেছি না। তাহলে আমার কাজ করতে হবে, জিনকেও মারতে হবে, পরীকে মারতে হবে, তাহলে ছেলেটা বাঁচবে। আর যদি পরীকে মারা হয়, তাহলে ওই জিনটা ছেলেকেও মারবে, আবার ওই কবিরাজকেও মারার চেষ্টা করবে, হুজুরকে মারার চেষ্টা করবে। কিন্তু যে জিনকে মারা হয়, তাহলে পরী কোনো ডিস্টার্ব করবে না, কিন্তু পরী ছেলে ঘরে থাকবে, পরী ছেলেকে ডিস্টার্ব করবে। তো এই পর্যায়ে তখন এক সিদ্ধান্তে চলে আসলো জিন পরী দুটোকে মেরে ফেলে দেওয়ার জন্য। তখন হুজুর দোয়া দরুদ পড়তে শুরু করে, এক পর্যায়ে জিনকে হাজির করে এবং পরীকে আরেকজন হাতে হাজির করে। পরে যখন দুজনের কাছ থেকে সব শোনা হয়, তখন পরী বলতেছে ছেলেকে আমার ভালো লাগে, আমি ওকে ভালোবাসি, আর জিন বলতেছে আমি পরীকে ভালোবাসি। তখন জিনকে যদি মেরে ফেলে দেওয়া হয়, তাহলে পরী ওই জিনকে ছেলেকে ছাড়বে না, কিন্তু পরীকে মারার পরে ওই জিন সবাইকে মেরে ফেলে দিবে, হুমকি দেয়। এক পর্যায়ে যে জিন আর পরীর মানে কথা কাটাকাটি শুরু হয়, এবং জিন এবং হুজুরের সাথে তর্কাতর্কি হয়, এক ধরনের যুদ্ধ হয়ে থাকে। তখন যার শরীরে জিনটা ভর করেছে এবং হাজির করেছে, ওই ছেলেটা হুজুরকে মারতে যায়, এবং এই পরী হুজুরকে মারতে যায়, ও মেরে ফেলে দেবো ঘুষি তোলে এবং মারার জন্য ওকে যায়। তখন কেউ আটকাইতে পারে না, শরীরে প্রচুর শক্তি। তখন হুজুর কিছু দোয়া দরুদ করে ফু দেওয়ার পর একটু নিস্তব্ধ হয়ে যায়। এক পর্যায়ে যে 2টা বোতল নিয়ে আসার পর পরী এবং জিনকে বোতলের মধ্যে বন্দি করার পরে ওই ছেলেটা আস্তে আস্তে মুক্তি পাওয়ার জন্য আশা নিয়ে থাকে। আর হুজুর বলে আজকের পর থেকে ছেলে কিছু হবে না, কিন্তু ওই ছেলেকে নানি বাড়িতে থাকার দরকার নেই, ওই বাসায় চলে যেতে বলো। তখন ওই 2 বোতল জিনকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং ওই ছেলেকে ওখান থেকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়। হওয়ার পরে ওই ছেলেটা এখন পর্যন্ত ভালো আসে, কিন্তু ওই ছেলেটার ভয়ে ওই ছেলেকে এখন পর্যন্ত নানি বাড়ি তারা আসতে দেয় না। কেননা যেহেতু জিনকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে, যদি ওখান থেকে যে কোনো কারণে মুক্তি পায়, তাহলে ওই জিনের মূল কারণ থাকবে হচ্ছে আগে ওই ছেলেকে মারা ফেলে দেওয়ার জন্য। কেন? এই ছেলের জন্য পরীকে ওই হারাচ্ছে। এই পর্যায়ে যাওয়ার পরে কি মানে কিছু আর বুঝতে পারে না। কেন? মানে এক জায়গায় থাকে, ওখানে ওই বিলের পাড়ে, বিলে ওই জিনটা তালের গাছ থেকে পড়ছিল, লাথি মারছিল ওই ছেলেটা, আর ওই মাছটা হচ্ছে পরী, ছেলেকে দেখা দিত। হওয়ার পরে এক পর্যায়ে মানে সুস্থ হয়ে যায় ছেলেটা। এখন পর্যন্ত ছেলেটা সুস্থ, এখনো কোনো সমস্যা দেখা দেয়নি। এই ঘটনাটা মানে একটা বাস্তব ঘটনা, এটা বিল এলাকায় নিয়ে। আর যদি এই ঘটনাটা ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, আমরা এরকম আরও নতুন নতুন ঘটনা দেওয়ার চেষ্টা করব। আর যদি খারাপ লাগে, কোনো সমস্যা হয়, তাহলে আমাদেরকে বলবেন, আমরা সেই সমস্যার সমাধান করব এবং এই আরও এর সাথে ভালো ইউনিক করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।